আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ নুডলস সংবাদ শিরোনাম। শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের অবহেলায় ৩৬% এইচএসসিতে ঝরে পড়া মনে করেন বিশেষজ্ঞরা। উদ্যোগ না নিলে বিপর্যয়ের আশঙ্কা। বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ অংশীদারিত্ব সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী ইইউ। পরিবেশ বান্ধব বিশ্বমানের পণ্য উৎপাদনের তাগিদ। ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফন আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন বাংলাদেশ সহ শতাধিক দেশের প্রতিনিধি। ৯ জুলাই নিজ শহর মাশহাদে শেষ সজ্জা। বিশ্বকাপের প্রি কোয়ার্টারে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সব খেলা সরাসরি সম্প্রচার। এবং দেশে বাণিজ্যিকভাবে জনপ্রিয় হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক জাতের আখের চাষ। ভোলার তরুণ উদ্যোক্তার সাফল্যে আগ্রহী স্থানীয় কৃষক। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট যুক্ত হওয়ার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। এবছর ৩৬% শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষায় অংশ না নেয়া এবং ফর্ম পূরণ করেও প্রথম দিন প্রায় ২৫,০০০ শিক্ষার্থীর অনুপস্থিত থাকার কারণ অনুসন্ধান করেছে চ্যানেল আই। এতে দেখা গেছে করোনার সময় শিখন ঘাটতি, শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে সহায়তা না পাওয়া, শিক্ষাঙ্গনে অস্থিরতা এবং সন্তানদের প্রতি অভিভাবকদের মনোযোগ কমে যাওয়া এই অবস্থার প্রধান কারণ। বিশেষজ্ঞরা বলছেন বড় পরিসরে শিক্ষা ব্যবস্থার সংশোধন কর্মসূচি না নিলে বিপর্যয় দেখা দেবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। শিক্ষা জীবনের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি ও এইচএসসি। গেল কয়েক বছর ধরেই শিক্ষার্থীদের বড় একটি অংশ নিবন্ধন করেও এই দুই পরীক্ষায় অংশ নেয় না। এবছর এ সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে নিবন্ধন করেছিলেন ১৪,৯১,৯৩২ জন। তাদের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফর্ম পূরণ করেন ৯,৪৭,৯৪৩ জন। পরীক্ষার সময় দেখা গেল নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৫,৪৩,৯৮৯ জন অংশ নেননি। সবচেয়ে খারাপ চিত্র কারিগরি শিক্ষা বোর্ডে। একাদশ শ্রেণীতে নিবন্ধন করেছিলেন ১,৬৫,৫৪২ জন। পরীক্ষার ফর্ম পূরণ করেন ৭৫,১৯৭ জন। অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশ নেননি ৫৪.৫৮% শিক্ষার্থী। এর কারণ বিশ্লেষণ করলেন বিশেষজ্ঞরা। যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার কথা কোভিডের সময়, এখন থেকে আরও ৬ বছর আগে এরা পড়তো 5, 6, 7-এ। তাহলে এই যে ওই সময় কিন্তু ওরা কিচ্ছুই শেখে নাই আর কি। কোনোভাবে হয়তো এসএসসি পাস নানা রকমের অপসংস্কৃতির সাথে যুক্ত হয়েছে। তার ভিতরে আছে ড্রাগ, মোবাইল বেসড যে অনলাইন বেসড যে প্রতারণা ব্যবসা। গার্জিয়ানরা এখন আর ছেলে মেয়েদের খবর নেয় না, বিশেষ করে ছেলেরা সন্ধ্যার পরে কোথায় গেল। শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া নাই, তাদেরকে মোটিভেট করতে পারে না। শিক্ষকরা ব্যস্ত তাদের সুযোগ সুবিধা নিয়ে, তাদের কোচিং, তাদের প্রাইভেট টিউশন এইগুলো নিয়ে। এটি একটি সিগনিফিক্যান্ট নাম্বার বলবো না, বলবো এটা একটা অ্যালার্মিং, এটা একটা ভয়ঙ্কর চিত্র। মেয়েদের বড় অংশ তারা পরীক্ষায় অংশ নেয় নাই। বাল্যবিবাহের শিকার হচ্ছে তারা। কোনো জায়গায় চুলা ঠেলছে, কোনো জায়গায় অপ্রাপ্ত অপুষ্ট একটা বাচ্চা কোলে নিয়ে আসে। এটা একাধিক রিসার্চে পাওয়া গেছে। আর একটি অংশ যারা এই সময় পরীক্ষা হলে থাকার কথা, তারা শিশু শ্রমে যুক্ত হয়ে গিয়েছে। কেননা আপনি দেখবেন লাস্ট 2-3 বছরে আমাদের অর্থনীতি অনেক ফল করেছে। আর একটি অংশ ছোট, বাট এটি কিন্তু খুবই ভয়ঙ্কর। সেটি হচ্ছে তাদের পড়াশোনা ভালো লাগে না। ফলে এই অংশটা হচ্ছে কি, এই যে কিশোর গ্যাং বা যেটা বলছি, এরা রাস্তার মোড়ে মোড়ে ঘুরছে।
গত বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন 24,784 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এই চিত্রও আশঙ্কাজনক বলছেন বিশ্লেষকরা। প্রথমে দৃষ্টি দিতে হবে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটাকে আগে আমাদেরকে ফাংশনাল করতে হবে। তাদেরকে ধমক হোক, শাসন হোক, এই জায়গা থেকে কিন্তু শিক্ষকদের শিক্ষক হতে হবে। আমাদের শিক্ষকরা আমরা শিক্ষক নাই, তাহলে পরিবারের যে অনুশাসনগুলো সেটা ফিরিয়ে আনা দরকার। এটাকে সরকারকে শোল্ডারিং করতে হবে এবং তাদেরকে দায়িত্ব নিয়ে শিক্ষা ব্যবস্থার যে বিশৃঙ্খলা, ওনাদেরকে এটা সমাধানের জন্য মেরামতের জন্য শিক্ষা মেরামত একটা আন্দোলন শুরু করতে হবে। সেই মেরামতের জন্য ওনারা কি করবে তার একটা রূপরেখা জাতির সামনে তুলে ধরে সেই অনুযায়ী কাজ করতে হবে। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের বিশাল একটি অংশ যে পরীক্ষায় বসতে পারলেন না, এ নিয়ে গুরুত্ব দিয়ে কাজ না করলে শিক্ষাক্ষেত্রে বিপর্যয় দেখা দেবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। শুধু বাণিজ্য নয়, বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ অংশীদারিত্ব নতুন উচ্চতায় নিতে চায় ইউরোপ। পশ্চিমা বিশ্বের 27 দেশের অন্যতম শক্তিশালী জোট ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত একটি কারখানা ঘুরে দেখে বলেছেন, বাংলাদেশের হার না মানা উদ্যোক্তা এবং দক্ষ শ্রমশক্তি ব্যবহার করে বিশ্বমানের পণ্য উৎপাদন এখন অগ্রাধিকার, আর এটি হবে পরিবেশ বান্ধব। রিজভিনা ওয়াজের রিপোর্ট। বিশ্বের অন্যতম বড় রিসাইকেল কটন ফাইবার উৎপাদক প্রতিষ্ঠান এখন বাংলাদেশে। স্পেনের সঙ্গে যৌথ উদ্যোগে রিকভার নামের কারখানায় ফেলে দেওয়া কাপড় এবং ঝুট থেকে পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া মেনে সুতা তৈরি হচ্ছে। সেই সুতায় তৈরি কাপড় দিয়ে হাল ফ্যাশনের নানা আইটেম রপ্তানি হচ্ছে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের দোকানে। কারখানাটি ঘুরে বিস্মিত ইউরোপীয় ইউনিয়ন এবং স্পেন ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতরা। The European Union is in the middle of a process of moving from a relationship dominated by the development dimension and the commercial relationship to one which is more political and more focused on investment, in particular in the private sector. And what we see in Narayanganj is a series of superlatives. Overall, the picture is very rosy when it comes to the commercial relationship. It's not just about selling, it's that partnership vision Ambassador Miller was talking about. I think we can be ahead, you can be ahead, we can jointly be ahead and be ready for the future. I just wanted to congratulate Recover just for that, because they have the commitment is very clear with innovation, sustainability, circularity, and the fight against the climate change. That this is a common goal for all of us. নারায়ণগঞ্জের তারাবতে স্থাপিত কারখানায় উৎপাদন করা সুতা তুলনামূলকভাবে সস্তা, দাবি করলেন উদ্যোক্তারা। আমরা রিকভার স্প্যানিশ কোম্পানি ইন বাংলাদেশ, যে ওয়েস্টটা জেনারেট হচ্ছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দিস গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমরা সেই ওয়েস্টটাকে আবার রিইউজ করছি। তারা একটা কম্পিটিটিভ কস্ট পাচ্ছে আমাদের কাছ থেকে, কস্ট কখনোই বেশি হচ্ছে না, তাদের কোয়ালিটিতে কোনো ইস্যুজ হবে না। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপ। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানালেন, সবচেয়ে বেশি বিনিয়োগও তাদের, এমনকি অনুদান দেওয়ার ক্ষেত্রেও তারা এগিয়ে। এরকম একটি গেঞ্জি কাপড় পুরাপুরি পচে মাটিতে মিশতে কত সময় লাগতে পারে? 200 বছর। ঠিক শুনেছেন, 200 বছর লাগে মাটিতে পচে মিশতে। এই ফ্যাক্টরিতে এরকম কাপড় সংগ্রহ করে সেটিকে আবার সুতায় বানানো হচ্ছে। এই সুতা দিয়ে আবার তৈরি হচ্ছে আমাদের ব্যবহারের পোশাক। এভাবেই পরিবেশ বান্ধব উৎপাদনের মাধ্যমে ভূমিকা রাখতে পারে অন্য কোম্পানিগুলোও। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, তারাবো। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 7 দিনের আনুষ্ঠানিকতার প্রথম দিনে শুক্রবার মরদেহ নেওয়া হয় তেহরানের জুমার নামাজ আদায়ের সর্ববৃহৎ স্থান গ্র্যান্ড মুসাল্লা মসজিদে। সেখানে বিদেশি অতিথিরা দীর্ঘ 36 বছর ইরান শাসন করা এই সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা অনুষ্ঠানে বাংলাদেশ সহ অন্তত 100টি দেশের প্রতিনিধি যোগ দিচ্ছেন বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ। শনি এবং রোববার মরদেহ সব স্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য গ্র্যান্ড মুসাল্লায় রাখা হবে। এরপর মরদেহ নেওয়া হবে ইরান ও প্রতিবেশী দেশ ইরাকের বিভিন্ন শহরে। 9 জুলাই নিজ শহর মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় 28 ফেব্রুয়ারি নিহত ইরানে ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায়ে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাতেই খামেনির পরিবার ও ইরানের বিভিন্ন শীর্ষ কর্মকর্তা সাবেক সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানান। শুক্রবার ভোরে আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সঙ্গে নিহত অন্যান্যদের মরদেহ দেশটির সবচেয়ে বড় জুমার নামাজ আদায়ের স্থান তেহরানের গ্রান্ড মুসাল্লাহ মসজিদে নেওয়া হয়। প্রথম দিন সেখানে শুধুমাত্র বিদেশি প্রতিনিধিরা খামেনির মরদেহে শ্রদ্ধা জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের তথ্য অনুযায়ী পাকিস্তান, তাজিকিস্তান, আর্মেনিয়া, জর্জিয়ার রাষ্ট্রপ্রধান এবং তুরস্ক, ভারত, চীন, রাশিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের শীর্ষ সরকারি নেতাসহ বিশ্বের প্রায় ১০০টি দেশের প্রতিনিধি দল ও বিশিষ্ট ব্যক্তিরা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন। শনিবার থেকে মরদেহ সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দাফন প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার তেহরানের একটি বিশাল র্যালির আয়োজন করা হয়েছে। পরবর্তীতে ইরাকের বাগদাদ, কারবালা ও নজফের আরও কিছু কর্মসূচি রয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ শহর মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে। ইরানের কর্মকর্তাদের ধারণা, দাফন প্রক্রিয়ার ৭ দিনের এই আনুষ্ঠানিকতায় প্রায় ২ কোটি মানুষ অংশ নেবে। সাবেক সর্বোচ্চ নেতার দাফন প্রক্রিয়ায় ইরানের সর্বস্তরের শীর্ষ কর্মকর্তারা প্রকাশ্যে আসলেও দেখা মেলেনি আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনির। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল এ শ্রদ্ধা জানায়। খামেনির জানাজায় অংশ নিতে বর্তমানে তেহরানে অবস্থান করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় জোটের একটি প্রতিনিধি দল। তেহরান সফরে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফের সঙ্গে বৈঠক করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সেখানে দেশটির সর্বোচ্চ নেতার মর্মান্তিক প্রয়াণে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সমবেদনা ও সংহতি জানান তিনি। প্রাচীনকাল থেকে চলে আসা বাংলাদেশ ও ইরানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সাংস্কৃতিক যোগাযোগ আগামীতে আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন দুই নেতা। পরে খামেনির কফিনের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তারা। আয়াতুল্লাহ আলী খামেনির রুহের মাগফিরাত কামনায় দোয়া পড়ান জামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় 11 দলীয় ঐক্যের অন্য প্রতিনিধিরাও ছিলেন। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। সমাজের দ্রুত রূপান্তরের সাথে তাল মিলিয়ে চলার জন্য আইনের আধুনিকায়ন জরুরি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় তথ্যমন্ত্রী বলেন, সাইবার ল নিয়ে এক্সপার্ট লেভেলে কাজ চলছে। সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় নিখুঁত প্রতিবিম্ব পেতে হলে গণমাধ্যমকে নিখুঁত করতে হবে। গণমাধ্যমের সকল কিছুকে বস্তুনিষ্ঠতার মানদণ্ড দিয়েই বিচার করব। আর কোনো ঘটনা দুর্ঘটনার পক্ষে যারা বয়ান তৈরি করেন তাদের প্রতি জনগণ কী দৃষ্টিভঙ্গি পোষণ করবে এটি জনগণের বিষয়। আর কেউ যদি আইন লঙ্ঘন করেন তাহলে আইন তার নিজের গতিতে চলবে। এবারে আনোয়ার ইস্পাত ফিফা বিশ্বকাপ 2026। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত।
strongest steel since 1978. ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, টেকে যুগ যুগ, ভীষণ মজবুত, সহজে ভাঙে না। আনোয়ার সিমেন্ট শীট সব সিজনেই ফিট। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজনে আছেন সানিয়া তন্ময়, যাচ্ছি তার কাছে। তন্ময়। ধন্যবাদ তারানা। দর্শক সবাইকে স্বাগত 2026 বিশ্বকাপ নিয়ে এখনকার আয়োজনে। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে এখন পর্যন্ত নিখুঁত পথে এগোচ্ছে আর্জেন্টিনা। শেষ 32-এ এবার তাদের প্রতিপক্ষ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। শনিবার ভোর 4টায় মিয়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বিশ্বের অন্যতম ফুটবল পরাশক্তির বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচের শেষ মুহূর্তে লড়ে যাওয়ার কথা জানিয়েছে কেপ ভার্দে। সাদি মাহমুদের রিপোর্ট। আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচকে ঘিরে ফুটবল উন্মাদনায় মেতেছে মিয়ামি। শহরের বিভিন্ন সড়ক, সমুদ্র সৈকত ও দর্শনীয় স্থানে আকাশি সাদা জার্সি গায়ে হাজারো আর্জেন্টাইন সমর্থকের পদচারণা। স্টেডিয়ামের আশেপাশে সমর্থকদের ঢল, যেখানে নাচ, গান আর স্লোগানে মুখর। ইতিহাসে এই প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে, আর প্রথম সাক্ষাৎই বিশ্বকাপের শেষ 16-র টিকিটের লড়াই। এই ম্যাচটি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির জন্যও বিশেষ। জাতীয় দলের দায়িত্বে এটি হবে তার 100তম ম্যাচ। দায়িত্ব নেওয়ার পর মেসিকে ঘিরে স্কালোনি গড়ে তুলেছেন আধুনিক আর্জেন্টিনার অন্যতম সফল দল। এখন পর্যন্ত স্কালোনির অধীনে আর্জেন্টিনা খেলেছে 99টি ম্যাচ। এর মধ্যে 72টিতে জয়, 18টি ড্র এবং মাত্র 9টিতে হার। যে কোনো টুর্নামেন্টের নকআউট পর্বে আর্জেন্টিনার সবশেষ হার 7 বছর আগে 2019 কোপা আমেরিকার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরেছিল তারা। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত 6 গোল করে সর্বাধিক গোলদাতার তালিকায় ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই প্রি কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার আগে বেশ ফুরফুরে মেজাজেই আছেন আর্জেন্টাইন খুদে জাদুকর। অন্যদিকে নিজেদের প্রথম বিশ্বকাপেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে ড্র করানোর পাশাপাশি সৌদি আরবের বিপক্ষেও সমতা এনে নকআউটে জায়গা করে নিয়েছে তারা। সহজ প্রতিপক্ষ হলেও কৌশলী ও সতর্ক ফুটবল খেলতেই মনোযোগী টিম আর্জেন্টিনা। এই ম্যাচের বিজয়ী দল শেষ 16তে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও মিশরের মধ্যকার ম্যাচের জয়ী দলের। সাদি মাহমুদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। দর্শক, বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে বিশ্লেষণ করতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিপ্লব, আপনাকে চ্যানেলের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাইব, আপনি কি ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করেন? না, আসলে মানুষ ভবিষ্যৎটা তৈরি করে পরিশ্রম দিয়ে, আমি সেটাই বিশ্বাস করি। আচ্ছা, এই কারণেই বলছিলাম যে ঘানার একজন তান্ত্রিক কোয়াকো তিনি বলেছেন যে রাউন্ড অফ 32 যে ম্যাচটি রয়েছে আর্জেন্টিনা এবং কেপ ভার্দের, সেখানে কেপ ভার্দে আর্জেন্টিনাকে 1-0 গোল হারাবে। আজ রাতে আর কিছুক্ষণ পরই আর্জেন্টিনা মুখোমুখি হবে কেপ ভার্দে রাউন্ড অফ 32 এর ম্যাচে। আপনার কি মনে হয়, ওঝার সাথে মিলে যাবে কথা নাকি? দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে দেখুন, এইসব তান্ত্রিক বা কোনো কিছু যদি ঠিক করে দিত তাহলে আমরা বাংলাদেশেও বিশ্বকাপ খেলতাম এরকম তান্ত্রিক এনে। সো আমার মনে হয় যে এগুলো টোটালি একটা গুজব, এবং এই জিনিস যদি আমার মনে হয় যে মডার্ন যুগে এসে কেউ বিশ্বাস করে না। সো আমার মনে হয় যে এখানে পারফরমেন্স মুখ্য বিষয়। আর্জেন্টাইন দলটা যদি দেখেন লাস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এবং এই দলটার শুরুটাও যদি দেখেন চমৎকার। সো অসাধারণ একটা টিম ওয়ার্ক এবং টিম কম্বিনেশন আর্জেন্টিনার। বিশেষ করে লিওনেল মেসি এখন ওয়ার্ল্ডের বেস্ট খেলোয়াড় এবং তার প্রমাণ করে যাচ্ছে, ম্যাচ বাই ম্যাচ গোল করে যাচ্ছে। সো আমার মনে হয় যে কেপ ভার্দে আজকে ওরা যতই হাইপ তুলুক যে ওরা কোনো তান্ত্রিক ওদের পক্ষে কথা বলছে বা অনেক কিছু করছে, সো আমার মনে হয় এটা টোটালি একটা নিছক একটা কি বলবো যে মিডিয়ার অনেক কিছু বানানো। সো আমার মনে হয় যে এখানে আর্জেন্টিনা তার পারফরমেন্স দিয়ে জিতবে, এবং আমার মনে হয় যে রূপকথার মতো যেই উত্থান আমরা দেখেছি কেপ ভার্দের, অবভিয়াসলি তার জন্য সম্মান জানাই, কিন্তু মাঠে যদি তাদের বেস্ট পসিবল পারফরমেন্স করে তাহলে ম্যাচটা হয়তো অন্যরকম হতেও পারে। কারণ দেখুন, নকআউট স্টেজের ম্যাচে যত বড় দলেই হোক, দিন শেষে যদি আপনি পারফরমেন্স করতে না পারেন তাহলে আপনাকে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হবে। সো আমরা সবাই অপেক্ষায় আছি, বিশেষ করে বিশ্বের
কোটি ভক্ত আর্জেন্টাইন ভক্তরা অপেক্ষায় আছে, হয়তো উৎকণ্ঠায় আছে যে এই যে মিডিয়া অনেক কিছু এসেছে যে তান্ত্রিক এই করছে ওই করছে আর্জেন্টিনার বিরুদ্ধে। সো আমার মনে হয় যে সব কিছুর অবসান হবে আগামীকাল ভোর 4টায়। আমরা দেখতে পাবো আর্জেন্টিনাকে তাদের স্বরূপে ফিরতে, এবং বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার যে শক্তি, আমার মনে হয় যে সেটা কোনোভাবেই আর্জেন্টিনা এই ম্যাচ হারবে না, এই ম্যাচ জিতবে, সব কিছুর অবসান হবে আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। এবার মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতেছে পুরো বিশ্ব, তখন সেই আনন্দকে আরও রঙিন করে তুলেছে মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। প্রতিদিন এতে অংশ নিচ্ছেন রাষ্ট্রদূত, অর্থনীতিবিদ, জাতীয় ফুটবলার, মিডিয়া ব্যক্তিত্ব সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। ফুটবল ঘিরে চ্যানেল আইয়ের এই ব্যতিক্রমধর্মী আয়োজনে মুগ্ধ ও উচ্ছ্বসিত তারা। বিস্তারিত সাদি মাহমুদের রিপোর্টে। বিশ্বকাপ মানেই আবেগ, উত্তেজনা আর অফুরন্ত আনন্দ। সেই আনন্দকে দর্শকদের আরও কাছাকাছি পৌঁছে দিতে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। প্রতিদিনই এই আয়োজনে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। মজার সব আয়োজনে ভরপুর মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। চ্যানেল আইয়ের ছোট্ট গোল পোস্টে শট নিয়ে গোল করার চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন অতিথিরা। কেউ দারুণ দক্ষতায় বল জালে জড়াচ্ছেন, আবার কেউ উপভোগ করছেন আনন্দঘন মুহূর্ত। বল মারার পর আমার ভালো লেগেছে। আমি পর্তুগালের দলের সাপোর্টার, আর এই আয়োজন করে আমার আনন্দ পেয়েছি। আমার বল খেলতে অনেক ভালো লেগেছে। এটা হলো ম্যাগনিফিসেন্ট বলা যায়, একদম অন্যরকমের একটা আয়োজন ছিল। আমি প্রথম আসছি, আমার খুবই ভালো লাগছে। শুধু খেলার বিশ্লেষণ নয়, বিশ্বকাপ ঘিরে আনন্দ, উচ্ছ্বাস আর সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়েছে এই আয়োজন। অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রতিদিনই জমে উঠছে মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। বিশ্বকাপ জুড়েই দর্শকদের জন্য থাকছে এমন ব্যতিক্রমী আয়োজন। আর উৎসবে অংশ নেওয়া অতিথিদের এসএমসির সৌজন্যে উপহার হিসেবে দেওয়া হচ্ছে মনি বিস্কুট। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। ফিরছি তার কাছে। তন্ময়, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। এবারে অন্যান্য সংবাদ। দেশে বাণিজ্যিকভাবে নতুন সম্ভাবনার দ্বার খুলছে ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ চাষ। দক্ষিণাঞ্চলের জেলা ভোলায় প্রথমবারের মতো এই জাতের আখ চাষ করে সফল হয়েছেন এক তরুণ উদ্যোক্তা। তার এই উদ্যোগ ঘিরে স্থানীয় কৃষকদের মধ্যেও বাড়ছে আগ্রহ। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। প্রবাস থেকে দেশে ফিরে কৃষিকে পেশা হিসাবে বেছে নিয়েছেন মোহাম্মদ জুয়েল। ভোলার চরফ্যাশনে প্রথমবারের মতো চাষ করেছেন ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ। মাত্র 70% জমিতে 8 মাসেই আখের ফলন ও বাজার দর নিয়ে আশাবাদী তিনি। অনেক ভালো হয়েছে, অনেক লাভবান হতে পারবো। আমি আশা করি চান্দের দিকে যত কৃষক ভাইরা আছে তারও অনেক লাভবান হতে পারবো যদি এটা চাষ করে। যদি আমি এখন বিক্রি করি তাহলে আমি 9 থেকে 10 লাখ টাকা আমার বিক্রি করা যাবে। নতুন জাতের এই আখ সম্ভাবনার বার্তা ছড়িয়ে দিচ্ছে আশপাশের কৃষকদের মধ্যেও। আখের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং উৎপাদন ভালো, খরচ কম। এখন আমরাও ভবিষ্যতে একটা চাষ করার পরিকল্পনা করতেছি। আজকে এখানে আসার পরে জানতে পারলাম এবং বুঝতে পারলাম, এবং কৃষি অফিস আসাটা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনামূলক কথা বললো, এতে বুঝতে পারলাম ফিলিপাইন আখ এরকম নতুন যেসব জাতগুলো এগুলার যদি ধাবিত হই, তাহলে আমরা আশা করি তরুণ উদ্যোক্তারা সফলতা অর্জন করতে পারবো। কৃষি বিভাগের মতে চরাঞ্চলের উপযোগী পরিবেশে ফিলিপাইন ব্ল্যাক আখ হতে পারে লাভজনক অর্থকরী ফসল। যেহেতু আখের ফলন এবং অ্যাডাপ্টেশন এই এলাকার জন্য সুইটেবল অথবা উপযোগী, তা আমরা এই প্রকল্পের মাধ্যমে আমরা সমস্ত কৃষক ভাইদের এই মেসেজ দিচ্ছি যে এই জাতটি যাতে সম্প্রসারণ করে নিজেদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করতে পারে। উপকূলের মাটিতে আখ চাষের এই অর্জন শুধু একজন উদ্যোক্তার সাফল্য নয়, দক্ষিণাঞ্চলের তরুণদের জন্য নতুন স্বপ্ন দেখারও অনুপ্রেরণা। জহির মুন্না, চ্যানেল আই। এবারে নেট দুনিয়ার খবর।
চলুন ঘুরে আসি নেট দুনিয়ায়, দেখে আসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কন্টেন্ট কোনটি। অফিস চলাকালে সরকারি দপ্তরে দায়িত্ব পালনের পরিবর্তে একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখার সময় সাংবাদিকদের ক্যামেরা দেখে দ্রুত সেখান থেকে দৌড়ে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। অভিযুক্ত চিকিৎসক চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। এবারে নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় যাত্রীবাহী বাস গিরিখাদে পড়ে কমপক্ষে 40 জন নিহত ও আহত কয়েকজন, হতাহতদের উদ্ধারে প্রশাসনের তৎপরতা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাদে পড়ে অন্তত 40 জন নিহত হয়েছে, আহত হয়েছে 8 জন। সংবাদ মাধ্যম ডন এ তথ্য জানিয়েছে। বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের উদ্ধারকারী দল এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে বেলুচিস্তান সরকার। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। বাংলাদেশ নৌবাহিনীর বহরে জাপানের 5টি আধুনিক পেট্রোল বোট যুক্ত হয়েছে। জাপানের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের আওতায় 5টি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম। বিশেষ অতিথি জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী সীমাদা তোমোয়াকি। পেট্রোল বোটগুলো কম গভীরতার সম্পন্ন জলপথে চলাচলের উপযোগী এবং উচ্চ গতি সম্পন্ন হওয়ায় দেশের নদী, মোহনা ও উপকূলীয় অঞ্চলের সংকীর্ণ ও দুর্গম নৌপথে কার্যকারিতার সঙ্গে অভিযান পরিচালনা করতে সক্ষম হবে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্লোগানে দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং এক দেশ এক কিউআর লেনদেন বাংলা কিউআর বাস্তবায়নে ক্যাশলেস ধানমন্ডি শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান করেছে পূবালী ব্যাংকের ধানমন্ডি শাখা। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। বিশ্বকাপ ফুটবলে রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে মিশর। সব ম্যাচ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সরাসরি সম্প্রচার। এবারে খেলার খবর। ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32 শেষ 3টি ম্যাচ মাঠে গড়াচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ রাত 12টায় মাঠে নামবে মোহাম্মদ সালার মিশর। 2010 সালে মুখোমুখি হওয়া দুই দলের একমাত্র ম্যাচটি মিশর জিতেছিল 3-0 গোলে। ফ্লোরিডায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে নবাগত কেপ ভার্দের সাথে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় শনিবার ভোর 4টায়। প্রথম বিশ্বকাপে অংশ নিয়ে নকআউট পর্বে উঠে চমক দেখিয়েছে কেপ ভার্দে। শনিবার সকাল 7টায় ঘানা মুখোমুখি হবে কলম্বিয়ার। একটি জয় ও একটি হারে গ্রুপের তৃতীয় হয়ে নকআউটে উঠেছে আফ্রিকার দেশ ঘানা, আর কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আইয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের অবহেলায় 36% এইচএসসিতে ঝরে পড়া মনে করেন বিশেষজ্ঞরা। উদ্যোগ না নিলে বিপর্যয়ের আশঙ্কা। বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ অংশীদারিত্ব সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী ইইউ। পরিবেশ বান্ধব বিশ্বমানের পণ্য উৎপাদনের তাগিদ।
ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফন আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন বাংলাদেশ সহ শতাধিক দেশের প্রতিনিধি। 9 জুলাই নিজ শহর মাশহাদে শেষ সজ্জা। বিশ্বকাপের প্রি কোয়ার্টারে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সব খেলা সরাসরি সম্প্রচার। এবং দেশে বাণিজ্যিকভাবে জনপ্রিয় হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক জাতের আখের চাষ। ভোলার তরুণ উদ্যোক্তার সাফল্যে আগ্রহী স্থানীয় কৃষক। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে চ্যানেল আইয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।